আজকে ডেট কত? আজকে ডেট হচ্ছে 21 তারিখ, তাই তো? শিওর? ফার্স্ট আমরা ডিসকাস করব ছায়া বইয়ের এমসিকিউ তোমার 41 থেকে 59। সবাই ঘরে করেছো না করনি? যদি কেউ করে থাকো, কোনোটা কোনো রকম ডাউটফুল লেগেছে, চাপ লেগেছে, কোনটা 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 আমার প্রশ্ন বলো, কত দাগেরটা? 52। একদম 52টা দিয়ে শুরু করছি। 52টা বলেছে, তাহলে ফার্স্ট প্রবলেম ডাউট হয়েছে 52। সবাই 52 নম্বর প্রবলেমটা দেখে নিও। এগুলো প্রত্যেকটা যেগুলো এমসিকিউ আছে সবগুলো কিন্তু আমাদের ঘরে করতে হবে। একটি বদ্ধতলে অন্তর্মুখী ফ্লাক্স এবং বহির্মুখী ফ্লাক্স যথাক্রমে φ1 এবং φ2 হলে তলের অভ্যন্তরে তড়িৎ আধান কত? এখানে বলে দিয়েছে যে একটা বদ্ধ তল আছে, এটা ধরে নাও একটা বদ্ধ তল। খুব ভালো প্রশ্ন। বদ্ধ তলে অন্তর্মুখী ফ্লাক্স বলছে কত? φ1। আর বহির্মুখী ফ্লাক্স হচ্ছে φ2। তাহলে নেট বহির্মুখী ফ্লাক্স কত? নেট বহির্মুখী ফ্লাক্স কত হবে? এটা সমান হবে φ2 মাইনাস φ1। তাহলে এই যে নেট ফ্লাক্স এবং এইটা যেহেতু বদ্ধতল, তাই আমরা এখান থেকে লিখতে পারি যে এটা সময়ই হচ্ছে কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট। তার মানে এখান থেকে আমরা পাবো এর ভেতরে যে আধানটা আছে কিউ এনক্লোজ, এটা সমান হবে কিউ এনক্লোজড সমান হবে ইপসাইলন নট ইন্টু φ2 মাইনাস φ1। কত নাম্বার এটা? তাহলে এটা হচ্ছে অপশন বি। হোগে হোগে আমরা বহির্মুখী ফ্লাক্সের কথাই আলোচনা করেছি। যদি নেট ফ্লাক্স নেগেটিভ হয় তাহলে কিউ হয়ে যাবে নেগেটিভ। এটা সব সময়ই কিন্তু গাউসের সূত্রে বহির্মুখীটা ইম্পর্টেন্ট। দিস ইজ ইম্পর্টেন্ট। যদি বেশি হয়ে যায় φ1, তার মানে নেট ফ্লাক্স ঢুকছে, তাহলে কিউ এনক্লোজ অটোমেটিক এই ফর্মুলা থেকে নেগেটিভ হয়ে যাবে। বুঝছো? তার মানে এখানে যা দেওয়া আছে সেটা কিন্তু ঠিক দেওয়া আছে, একদম ঠিক দেওয়া আছে। কারো কোনো প্রবলেম আছে? দেখো 59-এরটা দেখি, একটু অন্য ধরনের মনে হচ্ছে। 59-এরটা একবার দেখছি। এই প্রবলেম গুলো সবাই করেছি, সৃজা করেছি সব। সব ঝপঝপ ঝপঝপ করে নেবে। প্রত্যেকটা প্রবলেম সবাই খাতায় করবে। আমি এই অফলাইন ক্লাসে আমি দেখব যে সবাই প্রত্যেকটা প্রবলেম করেছো কি করনি, সব ঝেড়ে করে নেবে একদম প্রত্যেকটা, কিচ্ছু বাদ দেবে না। তাহলে তোমাদের নেট যে তোমাদের কনফিডেন্স সেটা বাড়বে। 59-এরটা দেখো, কোনো একটি অঞ্চলে তড়িৎ ক্ষেত্র হলো ব্যাসার্ধ বরাবর বহির্মুখী এবং তার মান হলো ই ইকুয়াল টু এ ইন্টু আর। তাহলে একটি স্থানে ই সমান বলা আছে এ ইন্টু আর। নিশ্চয়ই এটা হবে ধ্রুবক। এ ব্যাসার্ধের একটি গোলকের কেন্দ্র কেন্দ্র যদি তড়িৎ ক্ষেত্রের মূল বিন্দুতে থাকে, তাহলে ওই গোলকটির মধ্যে আধান কত হবে? ভালো কোশ্চেন, খুব ভালো প্রশ্ন। এখানে বলেছে যে এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তাহলে আর ইকুয়াল টু, আর হচ্ছে ব্যাসার্ধ, আর এ হচ্ছে ধরে নাও ধ্রুবক। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আর ইকুয়াল টু যদি আমি 0 করি, তাহলে সেক্ষেত্রে ই সমান হবে 0। তার মানে কেন্দ্রে শূন্য প্রাবল্য। তার মানে ওখান থেকেই তোমার তড়িৎ ক্ষেত্রের শুরু, আর বাইরে বাড়ছে।
তার ফ্লাক্সটা ধীরে 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 কেন্দ্র যেমন 0, এই দিক দিয়ে ধীরে 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 ফ্লাক্সের পরিমাণ কিন্তু যত বাইরের দিকে যাচ্ছে ফ্লাক্সের পরিমাণ কিন্তু বাড়তে 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 যাচ্ছে। তার জন্যই এই ইলেকট্রিক ফিল্ডটা রেডিয়াসের সাথে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ডটা বাড়ছে এরকম করে প্রপোর্শনাল টু আর। প্রশ্ন করেছে যে এই এ ব্যাসার্ধের একটি গোলকের কেন্দ্র কেন্দ্র যদি মূল বিন্দুতে হয় তাহলে কত পরিমাণ আধান থাকবে। তাহলে দেখো এখানে সিম্পল, এখানে দিয়েছে যে এ ব্যাসার্ধের একটি গোলক এই কেন্দ্র থেকে এ হচ্ছে ব্যাসার্ধ, এই এ ব্যাসার্ধের গোলকে কত আধান তাই বলেছে। নেট আধান সমান কত, কি করে বার করব? এখানে তড়িৎ ক্ষেত্র তো আমার জানা, তড়িৎ ক্ষেত্রের ফর্মুলাতে ই ইন্টু আর, এ ইন্টু আর যেটা আছে, তাহলে এখানে সারফেসে এর তলে তড়িৎ ক্ষেত্র আমার জানা, এই গোলকের তলে তড়িৎ ক্ষেত্র কত হবে, ফর্মুলা অনুযায়ী কত হবে, ই সারফেস সমান কত হবে। এই যে এখানে যে গিভেন ফর্মুলা দেওয়া আছে, কে বলেছে তোমাকে, কে বলেছে, কিছু বলে দিয়েছে কেমন ভাবে আধান আছে, কিছু বলা আছে, কিছুই তো বলা নেই। কিন্তু এখানে যেটা বলা আছে তড়িৎ ক্ষেত্রে একটা এক্সপ্রেশন দেওয়া আছে যেখানে ই ইকুয়াল টু এ ইন্টু আর। আমি জিজ্ঞেস তাহলে ক্যাপিটাল এ ইন্টু স্মল এ, সিম্পল। আর এর জায়গায় আমি বসিয়ে দেবো এ, তাহলে ক্যাপিটাল এ ইন্টু স্মল এ, দিস ইজ ই সারফেস। কি বোঝা গেল? এইখানে হবে ই সারফেসের মান, সারফেসে চারিদিকে হবে ই সারফেসের মান রেডিয়ালি, এই বরাবর হবে ই সারফেসের মান। এবার মজা হচ্ছে যে ই সারফেস যেদিকে সারফেসটাও সেদিকে, ডিএসটাও সেদিকে, কোন একটা পার্টিকুলার পয়েন্টে। তাহলে যদি আমি গাউসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে কি পাবো, গাউসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস, এই এস হচ্ছে ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলটা হচ্ছে এ ব্যাসার্ধের যে বৃত্ত তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অ্যান্ড ইট ইজ এ বদ্ধতল, তার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট। পরীক্ষায় কি বার করতে দিয়েছে, প্রশ্নে প্রশ্নে জিজ্ঞেস করেছে এটা সমান কত। তাহলে সিম্পল, এখান থেকে আমরা লিখবো, এখান থেকে লিখতে পারি কিউ এনক্লোজড সমান ইপসাইলন নট ইন্টু ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস। তাহলে যেদিকেই ই আমরা দেখতে পাচ্ছি সেদিকেই আমার ডিএস, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তার মানে আমি লিখতে পারি ইপসাইলন নট ই, এটা সারফেস এস বলেছে, তাহলে এটা ই সারফেস, সারফেসে এস মানে ই সারফেস ইন্টু এস, এস ডিএস এর ইন্টিগ্রেশন, ডিএস এর ইন্টিগ্রেশন কত হয় 4 পাই r²। তাহলে ইপসাইলন নট ই সারফেস মানে হচ্ছে এ ইন্টু এ, আর ডিএস মানে হচ্ছে 4 পাই r², এ স্কোয়ার, আর স্কোয়ার মানে আর ইকুয়াল টু এ, তাহলে এখানে হবে 4 পাই ইপসাইলন নট এ, এ কিউব। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে এখানে প্রথম, সেকেন্ড, সি হচ্ছে অপশন, অপশন সি। এটা কে কে করেছিলে, প্রিয়ন্তন এটা করেছিলে? তাহলে এতক্ষণ ধরে বলছিস না কোনটা আটকে আছে? বিজিত আছিস না পালিয়ে গেছিস? কোন কোন অঙ্কগুলো করেছিলে? এখনো পর্যন্ত স্টার্ট করেছো না কি করনি বলো? একদম ফ্লাক্স যেহেতু এখন আমরা পড়লাম, দেখবে অনেক অঙ্কই ডাইরেক্ট হয়ে যাচ্ছে।
কোনো অঙ্কই ভয় পাওয়ার কোনো দরকার নেই। ধীরে ধীরে নিজে অ্যাটাক করো, কারুর কাছ থেকে টোকার দরকার নেই, কারুর কাছ থেকে জানার দরকার নেই। নিজে আগে প্রথম ট্রাই করো, না পারলে বই দেখো, বইয়ের যে জায়গাটায় ক্লিয়ার হচ্ছে না কনসেপ্ট সেই জায়গাটায় বোঝো। কোনো একটা প্রবলেমের জন্য কিছু কিছু প্রবলেম লেট থাকে, যেমন ক্লাউডের মধ্যে ক্লাউডলেট থাকে, ছোট ছোট ক্লাউড থাকে, সেরকম একটা প্রবলেমের মধ্যে কিছু ছোট ছোট প্রবলেম থাকে, কিছু ছোট ছোট টার্ম থাকে, ফ্লাক্স থাকে, কিউ এন ক্লোজ থাকে। সেগুলো কোথায় রিলেটেড দেখো, কোন জায়গায় অসুবিধে দেখো। যতক্ষণ পর্যন্ত না নিজে এরকম ভাবে অ্যানালিসিস করে দেখবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি ভালো করে শিখতে পারবে না। আর যদি একবার দেখে ফেলো, নিজের চেষ্টায় যদি একবার দুটো তিনটে অঙ্ক করে ফেলো, সঙ্গে সঙ্গে 20-30টা অঙ্ক কিন্তু তোমার ঝপাঝপ হয়ে যাবে। একবার খাটতেই হবে। নেক্সট 58। 58 যেহেতু আটকেছে, তাহলে 58টা আমরা একবার ট্রাই করি। 58, বলো বলো। তার কারণ বলেছে, প্রশ্ন হচ্ছে, প্রশ্ন বলছে যে গোলকের ভেতরে কত আধান, তাই তো? গোলকের ভেতরে কত আধান। তাহলে গোলকের ভেতরে কত আধান সেটা জানতে গেলে গোলকের তলের, গোলকের উপরিতলে, আমরা নিলাম গোলকের উপরিতলে ই। প্রশ্ন হচ্ছে হোয়াই, কেন আমরা নিলাম? ভেতরের আধান জানতে গেলে আমরা উপরি পৃষ্ঠে কেন নিলাম? তার কারণ উপরের তলটা নিলে মোট আধানটা ভেতরেই থাকে। আমি যদি আরেকটু ভেতরে নিতাম তাহলে কিছু আধান কিন্তু বাইরের দিকে বেরিয়ে থাকতো, তাদের কন্ট্রিবিউশন আমরা নিতে পারতাম না। তা দেখো, আমি যদি তিনটে ছবি আঁকি, এইটা হচ্ছে ধরে নাও এ ব্যাসার্ধের গোলক তিনখানা, আমি এ ব্যাসার্ধের গোলক আঁকলাম তিনখানা। একটা ক্ষেত্রে আমি ধরে নাও এরকম আমি রেডিয়াস নিলাম আর, আরেকটা ক্ষেত্রে আমি সমান সমান নিলাম, আর ইকুয়াল টু এ। এখানে কিন্তু এর ব্যাসার্ধ কিন্তু এ। আর একটা আমি বাইরে পর্যন্ত নিলাম, এইটা ধরে নাও আর, এইটা কিন্তু এ। তাহলে এখানে আর গ্রেটার দেন এ, এটা আর ইকুয়াল টু এ, এটা আর লেস দেন এ। এখানে কিউ যেটা আমি এস্টিমেট করব, যেটা আমি এস্টিমেট করব কিউ, সেটা হবে লেস দেন কিউ অ্যাকচুয়াল। কারণ কিছু আধান এখানে বাইরে বাদ চলে যাচ্ছে, এখানে বাদ যাচ্ছে, এখানে একবারে এক্স্যাক্টলি ইকুয়াল। কিউ এস্টিমেট ইকুয়াল টুই হবে কিউ এনক্লোজ। আর এখানে করলেও আমি করতে পারি, কিন্তু ফর্মুলাটা, এই যে ই ইকুয়াল টু এ আর যে ফর্মুলাটা, এইটা আমরা ভ্যালিড থাকবে কিনা আমরা জানি না, তার বাইরে আধান আছে কিনা আমরা জানি না। সুতরাং এখানে ইনফরমেশন নেই, আর এর আর ইকুয়াল টু এর বাইরে আছে কি নাই তার ইনফরমেশন নেই। সেই জন্য আমরা এক্ষেত্রে কিন্তু একটা আননোন জায়গায় পড়ে যাচ্ছি। সুতরাং আমাদের হাতে একমাত্র অনলি অপশন হচ্ছে, দিস ইজ দ্য অনলি অপশন টু এক্সারসাইজ। এই অপশনটাকেই আমাদের কিন্তু কাজে লাগাতে হবে। তাই তাই করেছি। কি বোঝা গেল? কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো। নেক্সট 58, যেহেতু ডাউট আছে, 58টা আমরা দেখি। শূন্য স্থানে এ দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি কাল্পনিক ঘনকের পৃষ্ঠতল দ্বারা আবদ্ধ অঞ্চল কল্পনা করো। সর্বনাশ, বলেছে এ বাহু বিশিষ্ট একটি কাল্পনিক ঘনকের পৃষ্ঠতল দ্বারা আবদ্ধ অঞ্চল কল্পনা করো। ঠিক আছে, ভালো কথা। তাহলে এ বাহু বিশিষ্ট একটা ঘনক যদি হয়, এরকম হবে একটা, এরকম হবে। কল্পনা করলাম, কল্পনা করার পর বলছে চিত্র অনুযায়ী ওই ঘনকের কেন্দ্র ও তে প্লাস কিউ আধান রাখা আছে। এর যে কেন্দ্র সেখানে আছে প্লাস কিউ আধান রাখা আছে চিত্র অনুযায়ী। চিত্র অনুযায়ী কিন্তু আমরা ছবি আঁকিনি, যাই হোক।
ঘনকের বাইরে পি এমন একটি বিন্দু যে যে ওপি রেখা ঘনকের এবি পৃষ্ঠকে অর্ধেক অর্ধেক ভাবে ছেদ করে। তার মানে এখান থেকে তাহলে ঘনকের এই যে ডিস্টেন্সটা এইদিকেই যেহেতু ওরা আঁকা আছে, আমিও ওইদিকে আঁকছি। তাহলে এই যে সেন্টারটা ধরে নাও, সেন্টার যদি হয় তাহলে এটা এখানে হতো, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এই যে ডিস্টেন্সটা এখানে আমরা পাচ্ছি ডট 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 করে, এখানে একটা পি বিন্দু বলছে, এটা হচ্ছে ও বিন্দু, এইটা হচ্ছে a/2। এটা যদি আমি একটা তল ধরি, কিছু একটা তল ধরেছে, এই পয়েন্টটা ধরেছে আর, তাহলে ও আর সমান আর পি সমান হচ্ছে a/2। তাহলে এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এটা হচ্ছে হাফ বাহু, এটা হবে a/2, এইটুকু হচ্ছে a/2, আর এই দৈর্ঘ্যটাও হচ্ছে a/2। ভালো কথা। পি বিন্দুতে একটি প্লাস কিউ আধান রাখা আছে, এই পি বিন্দুতে একটা প্লাস কিউ আধান রাখা আছে। তারপর বলছে ঘনকের এ বি সি ডি পৃষ্ঠ ছাড়া অন্য 5টি পৃষ্ঠ থেকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্সের পরিমাণ কত? মাই গড। বলছে এই এই যে পৃষ্ঠটার কথা আমরা আলোচনা করেছি, সেই পৃষ্ঠটা বাদ দাও, এটা বাদ, এটা বাদ দিয়ে যে 5টা তল আছে সেইগুলো দিয়ে মোট কত ফ্লাক্স নির্গত হবে বলো? কে বলতে পারবে? প্রশ্নটা কে বুঝতে পারোনি বলো? সুমিয়া বুঝেছিস? একটা ঘনক আছে, তার কেন্দ্রে একটা আধান আছে, সে তার কেন্দ্র থেকে একটা তলের সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে মানে সিমেট্রিক্যালি a/2 দূরত্বে আরেকখানা আধান আছে, সেটাও কিউ, এটাও কিউ। এইবার বলছে ঘনক যেটা আছে তার ওই যে সারফেস যেটা পারপেন্ডিকুলারলি ভেদ করেছে সেটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে বাদ বাকি 5টা তল দিয়ে কত ফ্লাক্স যাবে? কি করে করব এটা, রায় তুমি একটু আমাকে আলোকপাত করো আমাদের। ভেরি গুড কোশ্চেন। তোমার কাছে বই আছে? বই 58 পেজ নাম্বার 72। আমরা যখন বই থেকে অঙ্ক করব সবাই বই খুলে বসে যাবে, ওকে? 58 পেজ নাম্বার 72। তা তুই পড়, তা করতে করতে বল দেখি নীলিমা আছিস? নেই। সৃজা বল। সাইদা। তাহলে তোমার মেলেনি তার মানে, ওকে ওকে। আর কে বলতে পারবে বলো? আমাদের এই কি বলছো বলো, বলো অভিজিৎ। কিউ বাই 8 ইপসাইলন নট বলেছে, তুমি বলো কি বলছিলে প্রিয়ন্তন? ভুল করেছিলে বলে বেরোনি। বাইরে প্লাস কিউ ভেতরে প্লাস কিউ হলে কি হবে? না। আর কি সোনু কিছু বলবি? বাইরে আধানের জন্য বদ্ধতল হলে জিরো হতো, একটা তো বাদ দিয়ে দিয়েছে। হোয়াই? হোয়াই? কেন? ভেরি গুড কোশ্চেন।
অর্পণ কিছু লাইট মাইট মারবে নাকি মারবে না? সৃজন দত্তবাবু ওই টলটা বাদ দিয়েছে, ভালো করে পড়ো, ওই পৃষ্ঠ ছাড়া বলেছে দত্তবাবু। সে করবে, দেখি জমছে না ব্যাপারটা। এবার ওই প্লাস কিউ এর মধ্যেও তো খানিকটা ধর প্লাগ ভিতরেও তো ঢুকে যেতে পারে প্রশমিত করার পর। আমরা দেখ, তোদেরকে হিন্ট দিচ্ছি, তোরাই বলবি। আমরা যখন দেখেছি, না আমরা, ভেরি গুড, দিস ইজ দ্য পয়েন্ট। আর একটা সিমেট্রিক আমরা এতগুলো প্রবলেম করলাম, আটখানা আটখানা এরকম করে আমরা নিলাম, নিলাম না প্রিয়ন্তন? এই কর্নারে দিলাম, নিয়ে বললাম এই কর্নারটাকে ঢাকতে গেলে আমার এইদিকে একখানা ঘনক লাগবে, এইদিকে একখানা ঘনক লাগবে, চারখানা চারখানা করে, আটখানা নিচে চারখানা উপরে চারখানা, আটখানা ঘনক নিয়ে একে এনক্লোজ করলাম। তো দাও না আর একখানা এদিকে, আর একখানা দিয়ে দাও, এরকম কভার করে দাও একে। নো আপত্তি। আর মধ্যের তলটাকে বাদই দিয়ে দাও। তাহলে কটা তল হলো? মোট কটা তল হলো? বাম দিকের 5টা, ডান দিকের 5টা। মোট আধান কত? তাহলে এইটুকু আমি ড্র করলাম, এইটুকু ড্র করলাম, কি করলাম মনে মনে, সবই তো মনে মনে চলছে। তাহলে একটি সিমেট্রিক্যাল কিউব ড্র করে দিলাম। তাতে ওই যে সারফেসটা বলেছে, যেটার নাম দিয়েছে এবিসিডি, এই এ বি সি ডি, ওই সারফেসের কথা ভুলে গেলাম। এ বি সি ডি তল ভুলে গেলাম। ভুলে যেতে বলেছে আমাকে, যেহেতু প্রশ্নে ভুলে যেতে বলেছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো কিউব পাশাপাশি আছে, এবং বাম দিকের কিউবে যা ফ্লাক্স যাবে, যেহেতু সিমেট্রিক, ডান দিকের কিউবটার মধ্যে দিয়েও তাই ফ্লাক্স যাবে। তাহলে এখানে সিমেট্রিক্যালি দুটো কিউব যেহেতু, তাহলে প্রতিটি কিউবের 5টি তলে, কিউবের 5টি তলে তোমার একই পরিমাণ ফ্লাক্স যাবে। ফ্লাক্স যাবে, এবার ধরে নাও এই প্রতিটি যে ফ্লাক্স গুলো যাবে সেগুলো হচ্ছে ফাই ইচ, প্রত্যেকটাই ধরে নাও ফাই যাচ্ছে। তাহলে ফাই প্লাস ফাই সমান কত হবে? নেট ফ্লাক্স। তাহলে ফাই প্লাস ফাই সমান হবে কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট। গস বলেছে, আমরা বলিনি, এটা গস বলেছে। নেট ফ্লাক্স হবে এইটা। তাহলে 2 ফাই দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ এনক্লোজ, মানে কি 2 কিউ বাই ইপসাইলন নট। দুটো আধান আছে, এদিকে একটা প্লাস কিউ, এইদিকে একটা প্লাস কিউ আছে, দুটো আধান আছে এখানে, দুটো কিউবের মধ্যে ঢাকা। তাহলে 2 2 কেটে গেল, তার জন্যই আমার ফাই হবে কিউ বাই ইপসাইলন নট। তাহলে আমাদের প্রথম মনে করতে হবে, যখন কোনো সিমেট্রিক্যাল কোনো কেস করা যাবে, তখন কিন্তু আমরা সিমেট্রিকে চেষ্টা করব ধরার। যেমন ভাবে ধরে নাও, আমরা সিমিলার প্রবলেম যদি আমরা বলি, এরকম যদি আমাদেরকে কেউ প্রবলেম দেয়, আমরা যেন কোনোভাবেই প্রবলেমে ধোকা না খেয়ে যায়। এইটা ধরে নাও একটা ফাঁপা অর্ধগোলক, ফাঁপা অর্ধগোলক। এখানে ধরে নাও আমার একটা আধান ভেতরে আছে কিউ, কত ডিস্টেন্সে? r/2 ডিস্টেন্সে। গোলকের ব্যাসার্ধ কত? ক্যাপিটাল আর। সিমিলারলি আর একখানা এইরকম r/2 ডিস্টেন্সে আর একখানা কিউ আধান আছে। প্রশ্ন প্রশ্ন হচ্ছে, এই ফাঁপা অর্ধগোলক যেটা সারফেস এস, ফাঁপা তল, ফাঁপা অর্ধগোলকের মধ্য দিয়ে
নেট ফ্লাক্স কত? বিজিত বলো কত হবে? একদম তাই, ভেরি গুড। তার কারণ দেখো এটা অর্ধগোলক, মানে হচ্ছে এটা হচ্ছে তোমার হাফ বল, বল সেই ক্রিকেট বল মধ্যে কেটে গেলে যেমন হয় হাফ, তার মধ্যে একটা কিউ আধান আছে। তাহলে কাল্পনিক আর একটা এই দিক দিয়ে যদি আমি ঢাকা দিয়ে দিই, আর একটা যদি ঢাকা দিয়ে দিই, তাহলে এটা হবে ফুল বল। পুরোটা একটা পূর্ণ গোলক হবে, ফুল বল না বলে পূর্ণ গোলক হবে। এবং এখানে সিমেট্রিক্যালি দুখানা আধান আছে, একটা প্লাস কিউ এখানে, একটা প্লাস কিউ এখানে। আর এখানেও যদি ফ্লাক্স যায় ফাই, তাহলে সিমেট্রিক বলে এখানেও ফাই ফ্লাক্স বেরোবে। তাহলে 2 ফাই ইকুয়াল টু 2q/ε0। তাহলে ফাই সমান হবে q/ε0। একদম যেন আমরা ধোকা না খেয়ে যায়। সিমিলার প্রবলেম আর একটা টেনে দিই তোমাদের জন্য, বলো। তোমাকে তো ওখানে বলে দিয়েছে সাইদা, ঝগড়া করলে হবে না, প্রশ্ন পড়তে হবে। প্রশ্নে তোমাকে বলে দিয়েছে দেখো সবই কাল্পনিক। তার মধ্যে তোমাকে বলে দিয়েছে দেখো সেন্টেন্সে ঘনকের এবিসিডি পৃষ্ঠ ছাড়া, ওটাকে ছাড়া বলেছে মানে ওকে ছন্ন ছাড়া করে দিতে হবে, ওটা বাদ দিতে হবে। গট ইট? বোঝা গেল? ঠিক। দেখো নেক্সট আর একটা জিনিস হচ্ছে, আমরা এটাকে আরেকটু ধরে নাও তোমাদেরকে একটু সিমিলার একটা ফিলিংস দিই। ধরে নাও এরকম একটা অর্ধগোলক আছে, এই অর্ধগোলকের এটা ক্লোজড, এটা হচ্ছে ক্লোজড। তার ক্ষেত্রে এখানে কিউ আধান আছে r/2 দূরত্বে, আর এখানে r/2 দূরত্বে আর একটা কিউ/2 কিউ আধান আছে। ওকে, আর প্রশ্ন হচ্ছে বদ্ধ তল বরাবর ফ্লাক্স কত? বলো কে বলবে? প্রীতম বল। এই ক্লোজ মানে হচ্ছে বদ্ধ তল। প্রীতম আছো না ঘুমোচ্ছ? তাহলে যদি থাকো, তাহলে আনসার দিয়ে আমাকে গর্বিত করো। এটা মনে হচ্ছে সেজুতি, তাই তো? তাহলে কি করে বললে বলো? হাউ? কেন রাখতে যাব? আমরা গসকে স্মরণ করব না? এই সমস্ত প্রবলেমের জন্য গস হচ্ছে লোকনাথ বাবার মতো। গস কি বলেছে? বল কি বলেছে? এই যে বদ্ধতল, এই যে বদ্ধতল, আর কেউ অ্যান্সার বলতে পারবে? দাঁড়া আমি শুনে নি। আর অ্যান্সার কে বলবি? কেউ পারবি না? এই দেখো, হাফ ইন্টু e πr²। চিরন্তন কি হবে? আর কতক্ষণ তুমি ভাববে বলো? সুমিয়া বল। এই যা, আমি না মানে এখান থেকে আমি একটা
এমন একটা কামান বানাবো যেখান থেকে বন্দুকের গুলি ছুড়বো আর সব তোদের বাড়ি থেকে দুম দাম ফাটবে। আমি কিন্তু ল্যাপটপ নিয়ে এখানে আমার লেক আছে, লেকে কিন্তু ডুব মেরে দেবো কিন্তু, বলে দিচ্ছি। এটা যদি না পারো অ্যান্সার বলতে, তাহলে কিন্তু আমার খুব দুঃখ হবে। হার্ট বাস্ট হয়ে যেতে পারে। সাইদা বলো। সাইদা বলেছে জিরো। আর তুমি কি বললে? কি বললি? কে প্রিয়ন্তন বললি? কিউ বা এপসাইলন নট। আর কেউ আলোকপাত করবে না? দত্তবাবু? শুধু ই পাই আর স্কোয়ার। দেখেছো? তার মানে একটি প্রশ্নের তোমরা জানবে যে একটি সঠিক অ্যান্সার আছে। যেহেতু একটি প্রশ্নে অনেকগুলো অ্যান্সার আসছে, তার মানে আমাদের ভাবনা চিন্তার মধ্যে নিঃসন্দেহে বিভিন্ন ধরনের অ্যাম্বিগুইটি আছে। অ্যাম্বিগুইটি মানে দ্ব্যর্থকতা, আলাদা আলাদা থিঙ্কিং আছে। শোনু বলতে পারবি? সৃজা? আয় কপাল। অর্পণ? অ্যান্সার হবে কিউ বাই ইপসাইলন নট। এবার তোমরা জাস্টিফাই করো। অর্পণ, জাস্টিফাই করো কেন তুমি হঠাৎ করে এটা বললে? কেন? তাহলে এটা তো পাতি প্রবলেম। ইট ইজ এ মোস্ট বেসিক গসের প্রবলেম। গস কবর থেকে উঠে এসে তোদের গলা টিপে দেবে। দেখ, এই ছবিটা আর এই ছবিটার মধ্যে কি এমন তফাৎ? এইটা একটা বদ্ধতল বলেছি, এটাকেও ধর আমি বললাম বদ্ধতল। এখানে আমি একটা আধান দিলাম ধর কিউ, আর এখানে একটা আধান দিলাম কিউ। তাহলে এই বদ্ধতলের মধ্যে ফ্লাক্স কত হবে? কত হবে ফ্লাক্স? এর উপর ডিপেন্ড করবে? এটা তো আউটসাইডার। এ তো আউটসাইডার। যেমন এ আউটসাইডার, তেমন এও আউটসাইডার। এ বাঘ। ফ্লাক্স আমি আলোচনা করছি বদ্ধতল বরাবর। এটা একটা বদ্ধতল। বদ্ধতলটা দেখতে কেমন? এটা অর্ধ গোলাকার। যা খুশি হতে পারে, যা খুশি হতে পারে। এ কি বোঝাতে পারলাম না পারলাম না? তো গাউস তো প্রথমেই বলেছে ফাই সমান হচ্ছে কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট। কিউ এনক্লোজ মানে ভেতরে থাকা আধান। তাহলে কিউ বাই ইপসাইলন নট, দিস ইজ ইউর ফাই। সবাই একটু আওয়াজ দাও, বুঝতে যদি পারো আওয়াজ দাও। এখানে প্রিয়ঙ্কা, তুমি ঠিক বলেছিলে আনসার, কিন্তু দুবার তিনবার গেস করার পরে যদি ওগুলো। আর ই আসবে কেন? ওয়াই? ই ইজ নট গিভেন ইন দা প্রবলেম। ই কিন্তু তোমার সমস্যায়, প্রবলেমে তোমাকে ই বলে কোনো রাশি বলা নেই। সেখানে নতুন করে তুমি আমদানি করবে কেন? তোমাকে দেখতে হবে যে যে রাশিগুলো তোমাকে প্রশ্নে দেওয়া আছে, সেই সেই রাশি দিয়েই তোমার অ্যান্সার হবে। কি বোঝাতে পারলাম? একটু আওয়াজ দাও দেখি শুনি। আর একমাত্র বিজিত বুঝেছে, আর কেউ বোঝেন? আর চলেন আমরা, এগুলো তোমরা ট্রাই করো, করতে থেকো। কত কত? 14টা? কত? 7?
78 পেজের 14টা, তার আগে 13টা বলো। 78 পেজের 13টা তোমরা নিশ্চয় পেরেছো। 14টা কি আছে দেখি। তার আগে আমি একটা অঙ্ক দেখলাম, দাঁড়া ওইটা একবার বলে দিই, ফট করে ভুলে যাবো, নাহলে তারপরেই আমি তোরটা বলবো। এই 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 এইটা পাঁচেরটা, কত পাতা? 75 পাতার পাঁচেরটা। কেমন একটা দেখে আমার ভাল লাগলো। তারপর সাইদা তোমারটা আমি আসবো, হ্যাঁ, দুঃখ করে। 75 পেজ, 5 নাম্বার কি দিয়েছে এখানে দেখো। ডায়াগ্রাম, চার্ট বেস, যা যা প্রবলেম থাকবে সব কিন্তু তোমরা করবে। দেখো একেরটা যদি তোমরা দেখো, 75 পাতার পাঁচেরটা করার আগে একেরটা যদি তুমি দেখো, এই একেরটাই হয়তো তোমাদের পরীক্ষায় পড়ে যাবে, প্রশ্নে পড়ে যাবে হয়তো একেরটায়। কি দিয়েছে? এস হচ্ছে একটা বদ্ধতল, এস এর ছবি এঁকে দিয়েছে। এখানে আধান বন্টনের চিত্র দেখানো হয়েছে। আধানগুলির উপস্থিতির জন্য এস তলে জড়িত তড়িৎ ফ্লাক্সের মান কত? কে বলতে পারবে? শূন্য হবে। এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, আর বাইরে কে আছে তাকে আমরা দেখবই না। তাহলে নেট কিউ এনক্লোজ হচ্ছে 0, প্লাস কিউ মাইনাস কিউ, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে ফাই সমান 0। এটা হয়ে গেল প্রথমটার অ্যান্সার। তারপরে ওগুলো ওরকম, তারপরে বিকর্ষণী বলে ওরকম। তারপরে এটা কি লিখেছি, এটা কি 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা কেমন একটা ব্যাকাতারা মনে হচ্ছে। এই প্রবলেম গুলো কিন্তু করবে। আমি এইগুলো একটা দুটো একটা দুটো করে দিচ্ছি, তার মানে তোমাদেরকে বোঝাচ্ছি যে দিস আর নট টাফ, এগুলো কঠিন নয়। তোমাদেরকে কিন্তু টুকটুক টুকটুক করে অঙ্কগুলো করে নিতে হবে। ও সাতেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চারেরটা আগে দেখি। চারেরটা কি বলেছে? বলছে একটি গলীয় ধাতব গোলকের অভ্যন্তরে কিউ আধান রাখা আছে, নিচের কোনটি তড়িৎ বলরেখার সঠিকভাবে ব্যাখ্যা করে? কে বলতে পারবে? ও, অ্যান্সার তো বলে দেওয়া আছে। একটা এরকম ধরে নাও ধাতব খোলক আছে, তার একটা অন্তঃব্যাসার্ধ বহিঃব্যাসার্ধ আছে। এটা ধাতু, ধাতু দিয়ে তৈরি। আর এই পুরো জিনিসটা হচ্ছে ধাতব খোলক, মানে একটা গোল লোহার বল ধরে নিন, যার একটা থিকনেস আছে, আর এখানে একটা আধান ধর দেওয়া আছে, বিন্দু আধান বলছে, একটা কিউ আছে। তা আমি ধরে নিচ্ছি এটা পজিটিভ। তাহলে কিউ থেকে ইলেকট্রিক ফিল্ড, বিভিন্ন ফোর্স বেরোবে। তাহলে এখানে আমরা কি কি জিনিস লাইনস অফ ফোর্স সম্বন্ধে বলেছে। লাইনস অফ ফোর্স মানে কি? বলের রেখা, বলরেখা। সে বলরেখা সম্বন্ধে তোমাদের জানতে চেয়েছে কি হবে। তাহলে প্রথমত হচ্ছে ধাতু যদি হয়, তাহলে ধাতুর অভ্যন্তর, ধাতু বলে দিয়েছে মানে আমাদেরকে সেন্সিটিভ হয়ে যেতে হবে। ধাতুর দুটো জায়গা নিয়ে, একটা হচ্ছে অভ্যন্তর আর একটা হচ্ছে পৃষ্ঠ। বলো বলরেখাগুলো কেমন থাকে? অভ্যন্তরে, ধাতুর অভ্যন্তরে বলরেখা কেমন থাকে? ধাতুর অভ্যন্তরে বলরেখা থাকে না, অভ্যন্তরে নো বলরেখা। আর পৃষ্ঠ বরাবর বলরেখা কেমন থাকে? কি? লম্ব হবে, একদম তাই। না, অরিও নাও হতে পারে, অরিও নাও হতে পারে, কিন্তু পৃষ্ঠের সাথে, যদি এটা তো তোমার সেন্টারে থাকতো তাহলে অরিও হতো, রেডিয়াল হতো। কিন্তু ধাতুর পৃষ্ঠ যেমনই হোক না কেন, একদম পুরো লম্ব ভাবে হবে। তাহলে আমার এখান থেকে যে বলরেখাগুলো লম্বভাবে ঢুকছে আর এখানে গ্যাপ দিয়ে আবার লম্বভাবে বেরোচ্ছে, সেই বলরেখাগুলোকেই আমি কেবলমাত্র বিবেচনা করব। দেখো কোনটা কেমন ভাবে আঁকা, তো আর বলতে পারবো না, এরকম পারপেন্ডিকুলারলি বেরোতে হবে একে। তাহলে এখানে অপশন এ বাদ, অপশন বি বাদ, অপশন সি ইজ দ্য রাইট অপশন, কারণ ভেতরেও নাই। অপশন ডি এর দেখো ভালো ছবি এঁকে দিয়েছিল, কিন্তু ইমোশনালি ধাতুর ভেতরে ও বলরেখা এঁকে দিয়েছে। তাহলে অপশন ডি হবে না, তাহলে অ্যান্সার হবে অপশন সি। দিস প্রবলেম আর ভেরি ভেরি। হ্যাঁ, বলো।
ডি এরটা দেখো ইমোশনালি ধাতুর মধ্যে এঁকে দিয়েছে বলো রেখা। ডিটাই ডিটাই তো বি না ডি? ডি ডিডি গেঞ্জি। বি বিয়ে দেখো, বিয়ে তো কোথায় পারপেন্ডিকুলার হচ্ছে? ধাতুর তলের সাথে পারপেন্ডিকুলার হচ্ছে। এই দেখ, এই যদি তোমার দেখি এখান থেকে যদি আমি এরকম করি, এটা কোথায় পারপেন্ডিকুলার হচ্ছে? না ভেতরে দেয়নি, সরি 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 সরি, এটা এরকম আঁকা ভুল হয়েছে আমার। এটা এইটা তোমার মনে হচ্ছে হয়তো পারপেন্ডিকুলার। তোমার কথা অনুযায়ী আঁকলাম। ঠিক। এবার দেখো, এই যে গোলক বা খোলক তার কেন্দ্র এইটা, তাহলে এই তলে পারপেন্ডিকুলার কোনটা হবে? এইটা হচ্ছে পারপেন্ডিকুলার। এখানে পারপেন্ডিকুলার কোনটা হবে? এখানে পারপেন্ডিকুলার কোনটা হবে? এইটা হবে পারপেন্ডিকুলার। এখানে হয়তো তোমার ম্যাচিং হয়ে গেছে পারপেন্ডিকুলারটা, এখানে ম্যাচিং হবে না, এখানে পারপেন্ডিকুলারটা এমন হবে। এখানে পারপেন্ডিকুলারটা তোমার হয়তো কথার কথা ম্যাচিং হয়ে গেছে, এখানে পারপেন্ডিকুলারটা ম্যাচিং হবে না, এখানে পারপেন্ডিকুলারটা ম্যাচিং হবে না। বোঝাতে পারলাম না পারলাম না? গ্রিনটা হচ্ছে, যেটা সবুজ, গ্রিনটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার দিক। আর যেটা তোমার ব্ল্যাক কালারের, সেটা গিভেন বলরেখা। তাহলে বিয়েটা কেন হবে? বোঝা যাচ্ছে না যাচ্ছে না? তুমি সেন্টার থেকে যখন টানবে রেডিয়াস বরাবর, তখন দেখবে ওটা বেসিক্যালি পারপেন্ডিকুলার নয়। কিউটা তো অন্য কোনো জায়গায় আছে, সেন্টারে তো নেই। যদি সেন্টারে থাকতো, যদি কিউটা সেন্টারে থাকতো, তাহলে সেটা নিয়ে আমাদের কোনো রকম কোনো আপত্তি থাকতো না, বিটা হতোই তখন। যদি সেন্টারে থাকতো, ইফ কিউ ইজ অ্যাট দ্য সেন্টার, একদম যদি সেন্টারে হতো, তাহলে কোনো চাপই হতো না। একদম প্রত্যেকটা সেন্টার থেকে ও সরি, এর ভেতর দিয়ে যেত না, তাহলে সেক্ষেত্রে এরকম করে যেত, 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 এরকম যেত। কিন্তু এ তো সেন্টারে নেই বিজিত বাবু। কিরে, বুঝেছিস না বুঝিসনি? কোন জায়গাটা বুঝতে পারলি না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই সারফেস, এটা কোথায় পারপেন্ডিকুলার? সারফেসের পারপেন্ডিকুলার তো এই দিকে যাচ্ছে, এই সারফেসের পারপেন্ডিকুলার তো এই বরাবর। এখানে হয়তো পারপেন্ডিকুলারটা ম্যাচ করছে, এখানে যেমন সব ম্যাচ করছে। তার কারণ কি? তার কারণ কি? তার কারণ হচ্ছে এটা কেন্দ্রে আছে, কিউ আধান কেন্দ্রে আছে। কিন্তু চিত্রে দেখো ওটা কি কেন্দ্রে আছে? ভালো করে দেখ, তুই বই খুলেছিস না খুলিসনি? তা তুই কেন্দ্রে নেই, তাহলে কেন্দ্রে না থাকলে অরীয় ভাবে হবে না, রেডিয়াল হবে না কেন্দ্রে না থাকলে। কারণ কেন্দ্র ছাড়া অন্য কোনো পয়েন্ট থেকে তো আমি ওরকম করে স্ট্রেট লাইন বরাবর টেনে টেনে সবার উপর পারপেন্ডিকুলার করে দিতে পারি না। বোঝা গেল না গেল না বলো? ভেবো, এটা বুঝতে পারবে ঠিক। নেক্সট, নেক্সট হচ্ছে যেটার জন্য আমি বলেছিলাম 5 নাম্বারের প্রবলেমটা। 5 নাম্বারের প্রবলেমটা দেখে ভাল লাগছে। বলছে ল্যামডা রৈখিক আধান ঘনত্ব বিশিষ্ট একটি দণ্ডকে একটি ঘনকের মধ্যে কর্ণ বরাবর প্রবেশ করানো হলো। তারপর একটি গোলকের মধ্যে ব্যাস বরাবর প্রবেশ করানো হলো। ঘনক এবং গোলকের মধ্যে জড়িত তড়িৎ ফ্লাক্সের অনুপাত কত? কে বলতে পারবে? এই একটা তোমার ঘনকের ছবিটা তোমাদের এরকম আঁকা আছে,
এখান থেকে দেখো শুরু করেছে আর এখানে গিয়ে শেষ করেছে। এখানে সব আধান আছে, প্লাস 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 আধান আছে। আর এটা হচ্ছে একটা গোলক, এর ঘনকের বাহু বলেছে এ, তাহলে এটা কর্ণ বরাবর আছে, কর্ণ বরাবর। বলো সে যদি ঘনকের কর্ণের ফর্মুলা কি? কর্ণ ঘনকের, রাই বল। হ্যাঁ না, এক্ষুনি শুনতে পেলাম, বল, এখনই শুনতে পেলাম। এই বরাবর আছে একটা দণ্ড। আ আ আ বলছি ঘনকের যদি বাহু এ হয়, কর্ণের দৈর্ঘ্য কত? ব্যাস বরাবর। ও তো শুনতে পাচ্ছে না, নেটওয়ার্ক ইস্যু। কে বলতে পারবে? বিজিত বলো। হ্যাঁ, √3 এ। আর এখানে ব্যাস আছে, যদি ব্যাসার্ধ এ হয় তাহলে ব্যাস কত? এ। একক দৈর্ঘ্যে আধান কত দুক্ষেত্রে? একক দৈর্ঘ্যে আধান কত দুক্ষেত্রে? আধান সমান হচ্ছে ল্যামডা। তাহলে ঘনকে আধান কত? ঘনকে আধান কত? Q1 সমান একক দৈর্ঘ্যে আধান ইন্টু যে দৈর্ঘ্য বরাবর আমি আধান রেখেছি তার দৈর্ঘ্য। তাহলে কর্ণ বরাবর রেখেছি মানে √3a ইন্টু একক দৈর্ঘ্যের আধান। আর এখানে কত আধান? গোলকে আধান কত? Q2 সমান 2a ইন্টু ল্যামডা। তাহলে এখানে ফ্লাক্স কত? φ1 সমান Q1/ε0। এখানে কত? φ2 সমান Q2/ε0। কি চেয়েছে কি? ভাবলাম বিশাল কিছু হবে, কিছুই দেয়নি। ফ্লাক্স দুটোর অনুপাত চেয়েছে, তাহলে φ1/φ2 ক্যালকুলেট করলেই হয়ে যাবে। তাহলে φ1/φ2 সমান হচ্ছে তোমার কত? একটা জায়গায় হলো √3a ইন্টু ল্যামডা বাই ε0 বাই 2a ইন্টু ল্যামডা বাই ε0। ε0 ল্যামডা কেটে গেল, এ কেটে গেল, তাহলে পড়ে থাকলো √3/2। তাহলে তোমাদের অপশন সি। এই অঙ্কগুলো সহজ হলেও এই অঙ্কগুলো প্র্যাকটিসের মধ্যে রেখো, নইলে কিন্তু তোমরা কিন্তু বিপদে পড়তে পারো। ওকে, 6টা দেখে নিও একবার, আমরা হালকা আলোচনা করেছিলাম, 7এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা হচ্ছে লাস্টের আগের অঙ্ক, কারণ লাস্ট অঙ্ক সায়দা যেটা বলেছে ওটা না করলে সায়দা আমার উপর রেগে যাবে। ওকে, 7এরটা দেখো। সবাই তারপরের দিন প্রচুর অঙ্ক করবে। আমি নেক্সট দিন কিন্তু তোমাদেরকে আহ বুধবার, নেক্সট দিন বুধবার না, কালকে মঙ্গলবার, কালকে তোমাদের কিন্তু তড়িৎ বিভবের শুরু করব। তড়িৎ বিভব হালকা শুরু করব। আজকে তোমরা যা করার দুদিন প্রবলেম করো, বুধবার তোমাদের পরীক্ষা। ওকে, দেখো 7 নাম্বারটা বলছে এম ভরের একটি চাকার পরিধির উপর ব্যাস বরাবর বিপরীত দিকে +q -q আধান আছে। ভালো কথা। একটি উল্লম্ব তড়িৎ ক্ষেত্রে ই তে চাকাটি অমসৃণ নততলের উপর সাম্যাবস্থায় আছে, ই এর মান কত? তাহলে এরকম একটা নততল, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যান্ড কনসেপচুয়াল। অঙ্ক যখন তখন ম্যাথামেটিক্স দিয়ে তুমি করে দিতে পারো, কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, সেই অঙ্কর এদিক ওদিক খানিকটা ঘুরিয়ে দিলে তুমি কিন্তু ওখানেই বিপদে পড়ে যাবে। দেখো এখানে দিয়েছে একটা চাকা, চাকার এখানে দিয়েছে +q আধান, এখানে দিয়েছে -q আধান, এই বরাবর হচ্ছে ব্যাস। আর তড়িৎ ক্ষেত্র দিয়েছে তোমার
এই বরাবর ই, আর তার সাথে যেটা দিয়েছে ই দিয়েছে, এই অ্যাঙ্গেলটা দিয়েছে থিটা। আর এই যে চাকা, এই যে চাকা, এই চাকার ভর দিয়েছে এম। তাহলে এবার এখানে কি মজা হতে পারে বলো? তাহলে এইদিকে যদি ই যদি তড়িৎ ক্ষেত্র হয়, এই বরাবর যদি ই তড়িৎ ক্ষেত্র হয়, তাহলে পজিটিভ কোন দিকে আছে? তড়িৎ মনে মনে পজিটিভ কোন দিকে আছে, নিচে না উপরে? তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী মাদার চার্জের এই দিক দিয়ে মনে মনে চার্জ প্লাস আছে, আর মনে মনে এইদিকে নেগেটিভ আছে। তাহলে যদি পজিটিভ থাকে তাহলে এই পজিটিভটাকে এই বরাবর ঠেলবে, আর এই নেগেটিভটাকে ও এই বরাবর টানবে। তাহলে এখানে একটা টর্ক সৃষ্টি হবে এই বরাবর। এই যে গোলকটা আছে সেই গোলকে দেখা যাচ্ছে এখানে প্লাস কিউ আধান, এখানে মাইনাস কিউ আধান। তার মানে এখানে একটা তোমার দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হয়েছে। আর তড়িৎ ক্ষেত্র কোন দিকে? তড়িৎ ক্ষেত্র হচ্ছে এই বরাবর। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? সেই অ্যাঙ্গেলটা আমি বুঝতে পারবো এই থিটাটা জানতে পারলে। এই থিটাটা জানতে পারলে বুঝতে পারবো। কারণ এইটা পি, এইটা ই, ভেক্টর তো আমরা মান আর দিক অপরিবর্তিত রেখে ভেক্টরকে স্লাইড করতে পারি। তাহলে এইটাকে টেনে দিলাম, একটা এই বরাবর লাইন, একটা এই বরাবর লাইন টেনে দিলাম ধরে নাও। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার এইটা 90 ডিগ্রি, তাহলে এটা থিটা। তাহলে এইটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এইটা আবার হয়ে যাবে থিটা। তাহলে অ্যাঙ্গেল বিটুইন, এটা তোমরা দেখে নিও, জ্যামিতি ছোটবেলায় করেছো, এগুলো দেখে নিও। অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড ই হবে থিটা। তাহলে টর্ক কত হবে? তোমরা শিখেছো তো না শিখোনি? টর্ক টাউ সমান কি হয়? পি ক্রস ই। কিচ্ছু ভুললে চলবে না। টর্কের মান কত? তাহলে টর্কের মান কত হবে? কি গো, এ ক্রস বি হলে মান কত হয়? পি ই সাইন থিটা। তাহলে এ বি সাইন থিটা হয়। তাহলে এখানে হবে পি সাইন থিটা। তাহলে কোন দিকে টর্কটা কি আসিল? আমরা দেখতে পাচ্ছি এই দিকে টর্কটা কি আসিল। এ চাই ইলেকট্রিক ফিল্ড চাই ও হুরুর হুরুর করে উপর দিকে উঠে চলে যাক, গড় 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 করে। কিন্তু পারছে? পারছে না। বলছে সাম্যাবস্থায় আছে। তাহলে কে কে সাম্যাবস্থা দিয়েছে? তাহলে নিশ্চয়ই একটা বিপরীত দিকের টর্ক আছে। হ্যাঁ বলো। শুনতে পেলাম না সাইদা তোমার কথা, মানে একটু অস্পষ্ট এলো। এইটা যদি থিটা হয় তাহলে এখানে একটা চাকা আছে। তাহলে যেটা তুমি বলতে চেয়েছো মনে হয় এরকম, এর একটা ভর আছে। তাই এই বরাবর আমার mg কাজ করবে, আর এই বরাবর কাজ করবে mg সাইন থিটা। এই বরাবর কাজ করবে mg cos থিটা। সেই mg cos থিটা নরমালের সাথে হয়ে যাবে ব্যালেন্স। কিন্তু mg সাইন থিটা কি করবে? একটা বস্তুর উপর ফোর্স, এই যে তল, নিচের তলটা তো সাম্যাবস্থায় আছে। তাহলে এই mg সাইন থিটার জন্য একটা টর্ক এই বরাবর ক্রিয়াশীল হবে। সেটা কত? সেটা হচ্ছে এখানে দেখো, mg সাইন থিটা হচ্ছে ফোর্স, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এই আর, যাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ওজনের জন্য টর্ক কত? টর্ক সমান হবে mg সাইন থিটা অংশ ইন্টু আর। আর সাইন 90 ডিগ্রি মানে 1। তাহলে এই যখন সাম্যাবস্থা আছে তাহলে এ চাই এই বরাবর ঘোরাতে, ক্লকওয়াইজ ঘোরাতে চাই, এই যাই ক্লকওয়াইজ ঘুরিয়ে দিতে। যেহেতু ফ্রিকশন আছে, অমসৃণ বলেছে, এটা অমসৃণ বলেছে। অমসৃণ না হলে ঘোরারও কোনো ব্যাপারই ছিল না। এমনি এমনি অমসৃণ কথাটা ওখানে ইউজ করেনি, অমসৃণ আছে বলেই সে ঘুরতে পারে। কোনো একটা পাটা যদি মসৃণ হয় তাহলে কোনোদিন চাকা ঘুরবে না। তাই ফ্রিকশনকে আমরা সবসময় দোষ দিই বটে, কিন্তু ফ্রিকশন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাম্পার হেল্প করে। নাহলে
কোনো চাকা কোনোদিন ঘুরতো না, ঘুরতো কিন্তু ঘুরতো একই জায়গায়, বন বন করে ঘুরে যেত, গাড়ি আর সামনের দিকে এগোতো না যদি ফ্রিকশন না থাকতো। এবং ফ্রিকশন হচ্ছে শুধুমাত্র এই চাকার ঘোরানোর ক্ষেত্রেই, ফ্রিকশন ফোর্সের জন্য দরুন যে কৃতকার্যটা হয় সেটা লস হয় না, বরং সেটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়। কি কাইনেটিক এনার্জি? রোটেশনাল কাইনেটিক এনার্জি। কারণ ফ্রিকশন সবসময় কিন্তু ক্ষতিকারক নয়। তাহলে এই টর্কটা দেখলাম ওজনের জন্য। আর একটা টর্ক দিলাম ই এর জন্য, ইলেকট্রিক ফিল্ডের জন্য। আর একটা আমরা টর্ক দেখতে পেলাম কত? এই টর্কটা হবে তোমার পিই সাইন থিটা। কি চেয়েছে? যা চেয়েছে বসিয়ে দেবো, করে দেবো। কি চেয়েছে গো? ও পি তো দেওয়া নাই, কিউ দেওয়া আছে। ই এর মান চেয়েছে, তাহলে এই দুটো সমান করে দাও। তাহলে পি সাইন থিটা সমান হচ্ছে এম জি সাইন থিটা ইন্টু আর। তাহলে এখানে সাইন থিটা কেটে যাবে। পি মানে হচ্ছে কিউ ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স মানে ব্যাস, ব্যাস মানে 2r ইন্টু ই সমান হচ্ছে এম জি ইন্টু আর। আর আর কেটে গেল। তাহলে এখান থেকে পাচ্ছি ই সমান পাচ্ছি এম জি বাই 2 কিউ। এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা মাঝে মাঝেই প্রশ্নে পড়ে। তোমরা এগুলো সব করতে থেকো, আমি এটা সাইদার অঙ্কটা করে দিই। 78 নাম্বার পেজ, 14 এর প্রবলেম। পেজ 78, প্রবলেম নাম্বার হচ্ছে কত? 14। বলছে R1 ব্যাসার্ধের একটি ধাতব পাতলা গোলীয় খোলক R2 ব্যাসার্ধের একটি ধাতব নিরেট গোলক পরস্পর থেকে বহু দূরে অবস্থিত। যা প্রতিটি গোলকের প্রদত্ত আধান কিউ। R1 বড়, R2 ছোট। তাহলে একটা ধরে নাও, গোলক আছে R1 আর এটা আছে R2। এটা হচ্ছে R2 ব্যাসার্ধ, এটা হচ্ছে R1 ব্যাসার্ধ। এটা পাতলা গোলীয় খোলক, পাতলা গোলীয় খোলক। আর এটা হচ্ছে নিরেট গোলক। দুজনের আধান কত? এরও আধান কিউ, এরও আধান কিউ। এরা অনেক দূরে আছে, এদের মধ্যে ব্যবধান বেশ বেশ ব্যবধানে আছে। এখান থেকে আর একটা কথা বলা হয়েছে, এই যে R1 ব্যাসার্ধ বলছে এটা বড়, এই যে R2 ব্যাসার্ধ বলছে এটা ছোট, তাহলে R1 ইজ গ্রেটার দেন R2। একটি পাতলা ধাতব তার দিয়ে তাদেরকে সংযুক্ত করা হলো। ও, এটা তো তোমরা বলতে পারবে না, কারণ এটা হচ্ছে তোমার ক্যাপাসিট্যান্সের অঙ্ক। তাই ভাবি এটা তার সংযোগ করা হলো। তার সংযোগ করা হলে এটা পুরোপুরি হচ্ছে ধারক ধারকত্বের প্রবলেম। এর কনসেপ্ট এখন দিলে তোমরা বুঝতে পারবে না। এটাকে এটাকে নোট করে রাখো, ধারক ধারকত্ব হওয়ার পর তোমরা এটা এমনি অটোমেটিক বাঁ হাতে করতে পারবে। সুতরাং এই প্রবলেমটা এখন আমি নিচ্ছি না। ওকে, তাহলে যেহেতু নিচ্ছি না, তাহলে লাস্ট যেটা কালকে অর্পণ যেটা যে প্রবলেমটা দিয়েছিলেন, সেই প্রবলেমটা তোমরা একবার দেখো। যদি বুঝতে না পারো, আজকে যেটা আমি করে পাঠিয়েছি অঙ্কটা, যেহেতু আমি হয়তো মনে হয় এই ধরনের অঙ্ক করেছি, এই অঙ্কটা মনে হয় প্রথম করলাম বা অনেকদিন পরে করলাম, তাই করার ইচ্ছে জেগেছিল বলে আমি অফিসে গিয়ে প্রথমেই ওই অঙ্কটা করেছি। অঙ্কটা খুব ভালো অঙ্ক। এখানে এটা হচ্ছে গোলক, এখান থেকে R0 দূরত্বে এই যে গোলকটা হবে, সেই গোলকের মধ্যে দিয়ে নেট ফ্লাক্স কত? এটা ছিল প্রশ্ন। কালকে তোমাদের বলেছিলাম এই গোলকের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে ধরে নাও বড় হাতের আর। তাহলে কি করে ক্যালকুলেট করব? এটা খুব ইজি। আমি ভেবেছিলাম প্রথমে খুব কঠিন হবে, বাট ইট ইজ টাফ লিখেছিলাম, কিন্তু এটা ইজি বাট ট্রিকি। এটা বুদ্ধি করে করে নিলেই হবে, খুব ইজি। কি করে ইজি? এই যে জিনিসটা, এই যে R0 ব্যাসার্ধ, যে এখানে একটা আহ এটাও কিন্তু একটা সার্কেল।
এটাও কিন্তু একটা সার্কেল। এই সার্কেলটা যদি আমি পার্ট এইরকম করে যদি সার্কেলটা আঁকি, তাহলে দেখতে পাবো এর ব্যাসার্ধ কিছু একটা পাবো। এই ব্যাসার্ধটা কত হবে? এই ত্রিভুজ থেকে বেরোবে। এটা হচ্ছে r0, এটা হচ্ছে r, এটা আমার জানা নেই। তাহলে জানা নেই যেটা সেটা কি হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তার রুট। তাহলে রুট ওভার অফ r স্কোয়ার মাইনাস r0 স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে এর তোমার ব্যাসার্ধ। রুট ওভার অফ r স্কোয়ার মাইনাস r0 স্কোয়ার। এবার দেখো এই যে সারফেসটা আছে, এই সারফেসের প্রতিটা পয়েন্টে কিন্তু এরিয়া ভেক্টর যদি আমি ডিএস নিই, প্রত্যেকটা পয়েন্টে ডিএস এর কিন্তু ডাইরেকশন তলের সাথে লম্ব। কিন্তু এর তড়িৎ ক্ষেত্রের যে দিক, সেই দিকটা কিন্তু প্রতি ক্ষেত্রে ব্যাসার্ধ বরাবর হয়। এই জায়গাটা বোঝার। তাহলে ডিএসটা আমরা লম্ব, এটা বুঝতে পারলাম। কিরকম আঁকি আলাদা করে? এইটা যদি আমরা দেখি, এইটা হচ্ছে এরিয়া, তাহলে এইটা যদি আমার পয়েন্ট হয়, এখানে প্রত্যেকটা পয়েন্টে আমি যদি ডিএস নিই, ডিএসটা হবে লম্ব। ডিএস হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে এই তলের সাথে লম্ব হয়, এটা আমরা জানি। ক্ষেত্রফল ভেক্টরটা তো ওইরকমই হয়, যে ক্ষেত্রফল ভেক্টর হচ্ছে যে মানে তল রয়েছে তার সাথে পারপেন্ডিকুলার হয়। এটা নিয়ে আমরা মাল্টিপল টাইমস ডিসকাস করেছি। এটা পেলাম ই। আমার টার্গেট কি? ফাই, ফ্লাক্স চেয়েছে, ফ্লাক্স। তাহলে আমার টার্গেট হচ্ছে একটা ই দরকার, একটা ডিএস দরকার। ডিএস এর দিক পেলাম, এখানে ডিএস এর দিক পেলাম এই চিত্র থেকে। এবার আমরা ই এর দিক দেখার চেষ্টা করি। দেখি, প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখলে খুব ইজিলি তোমরা পারবে। ই এর দিক আমরা দেখার চেষ্টা করছি। ধরে নাও এখানে আমার তলটা, এইটা আমার কেন্দ্র, এখান থেকে আমার হচ্ছে ডিস্টেন্সটা বলে দিয়েছে এতটা পর্যন্ত r0। ধরো আমি এই পয়েন্টে ক্যালকুলেট করব, এইখানে আমার পয়েন্ট, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। আর এখানে বলে দিয়েছে যে এটা হচ্ছে নিরেট সুষম গোলক, সুষম আহিত গোলক, আহিত গোলক। তার মানে এর মধ্যে কিন্তু তোমার রো হচ্ছে আধান ঘনত্ব, কারণ ভেতরে 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 আধান রয়েছে এবং সুষমভাবে রয়েছে। তার ক্ষেত্রে আমরা কি জানি? ই ইনসাইড আগের দিন কি পড়লাম? প্রিয়ন্তন আছো না পালিয়ে গেছো? ই ইনসাইড কি হবে এক্ষেত্রে বলো? ফর্মুলা রো দিয়ে কালকে করালাম, কেউ বলতে পারবে? সব রো আর বাই 3 ইপসাইলন নট। এবং এটা কোন দিকে হয় গো? এটা কোন দিকে হয়? এই যে ব্যাসার্ধটা আমরা টানবো, ব্যাসটা টানবো, তার সাথে লম্ব ভাবে এই ডাইরেকশনে হবে। এই ডাইরেকশনটা হচ্ছে ই এর ডাইরেকশন। তাহলে ই এর ডাইরেকশনটা হচ্ছে রেডিয়াল ডাইরেকশন। তাহলে ই ক্যাপ যেটা, এটা হচ্ছে আর ক্যাপ। যেদিকে আর আমি নেব, তার সাথে তোমার ডাইরেকশনটা ওরকম হবে। তাহলে ই ইনসাইড যেটা আমরা ই ভেক্টরটা যেটা পেলাম, সেটা হবে রো আর বাই 3 ইপসাইলন নট ইন্টু আর ক্যাপ। তাহলে এবার আমার ডিএস এর ডাইরেকশন পেয়েছি, ই এর আমি মানও পেলাম, এটা মান। এইদিকে আমি দিকও পেয়ে গেলাম। ডিএস এর ক্ষেত্রে শুধুমাত্র আমি দিক পেয়েছি। এর মান কি করে পাবো? মান পাওয়ার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএস এর মান, এটার মান যদি আমাকে ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাকে দেখতে হবে, আবার ছবিটা আঁকতে হবে। এখানে এইখান থেকে ও, এখান থেকে আমার ডিস্টেন্সে একটা সারফেস আছে। আমি ছোট্ট একটা এরিয়া নেব, তার জন্য কি করব? এখানে এক্স ব্যাসার্ধের একটা স্পিয়ার নেব, তারপরে আর একটা গোলক নেব এক্স প্লাস ডিএক্স এর, যেটাকে এই দিকে আঁকলে কিরকম দেখতে হবে? ব্ল্যাকটা হচ্ছে এইটা, যেটার ব্যাসার্ধ আমি বলে দিয়েছিলাম তোমাদের রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস r0 স্কোয়ার। এটাকেই আঁকছি কিন্তু। আর একটা নিচ্ছি এক্স ব্যাসার্ধের, আর একটা নিচ্ছি এক্স প্লাস ডিএক্স ব্যাসার্ধের, আর ডিএস কোনটা বলছি? ক্ষেত্রফল কোনটা বলছি? ক্ষুদ্র ক্ষেত্রফল, এদের দুজনের মধ্যেকার ক্ষেত্রফল। এইটাকে আমি বলছি ডিএস এর মান। ডিএস, তাহলে বলো তো দেখি এই ক্ষুদ্র ক্ষেত্রফলটা কত হবে? যদি এক্স তার ব্যাসার্ধ হয়,
এক্স এবং এক্স প্লাস ডিএক্স এর মধ্যে যে অ্যানুলার রিজন হবে তার এরিয়া কত হবে কে বলতে পারবে? ভেরি গুড, ভেরি গুড। কারণ এটা হচ্ছে 2 পাই এক্স হচ্ছে এর পরিধি ইন্টু ডিএক্স, তাহলে ডিএস সমান হবে 2 পাই এক্স ডিএক্স। তাহলে আমরা এখানে দেখো সব পেয়ে গেলাম। ডিএস এর ডাইরেকশন এইদিকে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে, এদের মধ্যে অ্যাঙ্গেল এইটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা। ডাইরেকশন পেয়ে গেলাম, ডিএস এর মান পেয়ে গেলাম, ই এর মান জানা, ই এর দিক জানা, এক্স এর লিমিট জানা। তাহলে আমার ডিফাই সমান আমরা বার করব, লিখবো কি? ডিফাই সমান হচ্ছে ই ডট ডিএস। ই মানে কি? রো আর বাই 3 ইপসাইলন নট আর ক্যাপ। ডিএস মানে কি? ডিএস হচ্ছে তোমার 2 পাই এক্স ডিএক্স, এটা হচ্ছে ডিএস এর মান। আর ধরে নাও এস ক্যাপ হচ্ছে ডিএস এর ডাইরেকশন। তো আমরা দেখতে পেয়েছি অ্যাঙ্গেল হচ্ছে আর ক্যাপ আর এস ক্যাপ হচ্ছে, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে ডট প্রোডাক্ট করলে অনলি কস থিটা হবে। তাহলে রো আর বাই 3 ইপসাইলন নট ইন্টু 2 পাই এক্স ডিএক্স ইন্টু কস থিটা। এবার কস থিটা মানেটা কি দেখো তো, আবার ছবিটা আঁকো। কস থিটা মানে হচ্ছে এখানে কেন্দ্র থেকে এটা হচ্ছে R0, এইটা হচ্ছে তোমার এইটা, এখানে কোন একটা বিন্দুতে আমি ক্যালকুলেট করেছি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা। তাহলে কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটা সমান হবে R0/x। বসিয়ে দিই, তাহলে ডিফাই সমান রো আর বাই 3 ইপসাইলন নট ইন্টু 2 পাই এক্স ডিএক্স ইন্টু কস থিটা মানে হচ্ছে R0 বাই, সরি এটা কি লিখলাম রে, ঠিক লিখলাম? R0/r, ঠিক। তাহলে আর আর কেটে গেল, তাই তো? তাহলে এখানে ডিফাই সমান হবে রো R0/3 ইপসাইলন নট 2 পাই এক্স ডিএক্স। তাহলে এইখানে ইন্টিগ্রেশন হবে এক্স ডিএক্স এর, তাহলে এইটা সমান হবে ফাই নেট, যেটা আমার রিকোয়ার্ড। আর এক্স ডিএক্স এর, এক্স এর লিমিট কি হবে, এইটার লিমিট কি হবে, 0 থেকে এইটা, 0 থেকে এইটা, এইটা মানে কত, রুট ওভার অফ বড় হাতের আর স্কোয়ার মাইনাস R0 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 0 টু রুট ওভার অফ বড় হাতের আর স্কোয়ার মাইনাস R0 স্কোয়ার। তাহলে ফাই নেট সমান, তাহলে ফাই নেট সমান রো R0/3 ইপসাইলন নট 2 পাই এক্স ডিএক্স মানে এক্স স্কোয়ার বাই 2 কেটে গেল। এই এক্স স্কোয়ার লিমিট বসবে 0 টু রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস R0 স্কোয়ার। তাহলে সমান হবে রো R0/3 ইপসাইলন নট পাই এক্স স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার মাইনাস R0 স্কোয়ার। এখানে কোনো গন্ডগোল করিনি তো? তো এটা হবে অ্যান্সার। চেক ক্যালকুলেশন, যদি কোনো গন্ডগোল থাকে একটা ক্যালকুলেশনটা চেক করে নিন। তো আজ তবে এইটুকু থাক। সবাই প্রবলেম করতে থাকো, বেশি বেশি করে করো। এন এর ভ্যালু 3 হবে সম্ভবত, 3 হবে। কোনটা বলো তো, কোনটা বললো, দাঁড়াও ওটা ওটা বলে দিই। তাহলে দাঁড়াও, বাই করছি না, বাইটা এখন কাটাচ্ছি, এটা করে দিই। আমার পাঠানো লাস্ট প্রবলেম, কেউ একজন 3 বলে পাঠানো না, সম্ভবত দেবার্ঘ। দাঁড়া, মোবাইলটা দেখি চার্জ আছে। কোথায় কোথায় কোথায়? এটা ফায়দা পাঠিয়েছিল আমাকে, খুব ভালো লেগেছে প্রবলেমটা দেখে। চেহারা ভালো লাগলে আমার খুব ভালো লাগে। 101-এরটা প্রবলেম যেটা আমি পাঠিয়েছিলাম লাস্ট প্রবলেম ইন গ্রুপ। সবাই চেষ্টা করো প্রবলেম গুলোকে অ্যাটাক করার। আর সর্বনাশ। আমি অঙ্কটা পড়িনি, ছবিটা আগে এঁকে নিই তারপর দেখছি, হ্যাঁ।
একটা কোন আইসক্রিম দেওয়া আছে, বলছে এ চার্জ কিউ is surrounded by a closed surface consisting of an inverted cone of height h and base radius r and a hemisphere of radius r. Electric flux through the conical surfaces. This, what is the value of n? Bah, good question. এটা ভেরি ভেরি গুড কোশ্চেন। বলছে কি এখানে একটা কিউ আধান রেখে দিয়েছে, এই যে সার্কেলটা নিয়েছে তার ব্যাসার্ধ বলেছে আর, আর এটা হচ্ছে একটা হেমিস্ফিয়ার। আমি পাট পাট করে দিচ্ছি সবগুলোকে। ওপরেরটা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের ভ্যানিলাটা, এইখানে তোমার এই যে এদের মধ্যেখানে একটা ইয়ে আছে, এটাকেও বলেছে, বলেছে এর এইখানে আছে কিউ আধান, আর নিচে হচ্ছে তোমাদের কোণ, এটা বিস্কুটের যে কোণটা থাকে সেটা। এবার দুটোকে জয়েন করা আছে, এগুলো সব জয়েন আছে, এটা এর সাথে জয়েন, এটা এর সাথে জয়েন, জয়েন করে এই জিনিসটা তৈরি হচ্ছে। এবার আমাকে বলো, এবার আমাকে আলাদা আলাদা করে আমি এই কিউ আধানটা যদি আমি দেখি, এটা তো পুরোটা ক্লোজ সারফেস, এই যে সারফেসটা আর এইটা মিলে এইটা হচ্ছে টোটালটা একটা ক্লোজড সারফেস, এটা স্বীকার করো। এখানে একটা আধান আছে ধরে নাও কিউ, তাহলে নেট আউটওয়ার্ড ফ্লাক্স কত হবে? নেট ফ্লাক্স থ্রু ক্লোজ সারফেস কত হবে? বদ্ধ তল বরাবর নেট কত হবে? বল বাবা বল। কিউ বাই ইপসাইলন নট হবে, কেউ আটকাতে পারবে না। এবার উপরে আছে তোমার হেমিস্ফিয়ার, এটা কিন্তু যা ইচ্ছা তাই না, এটা হচ্ছে হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার মানে কি গো? এ হচ্ছে অর্ধেক স্ফিয়ার। তাহলে উপরে যদি হেমিস্ফিয়ারের আমি ক্যালকুলেট করে ফেলতে পারি, তাহলে নিচেরটা এই কিউ বাই ইপসাইলন নট থেকে সেটুকু বাদ চলে যাবে। তাহলে এবার আমরা শুধুমাত্র দেখবো একটা হেমিস্ফিয়ারের জন্য কত হয়। হেমিস্ফিয়ারের এখানে যদি কিউ আধান থাকে, সেই হেমিস্ফিয়ারটাকে যদি কেউ ক্লোজ করে দেয়, তাহলে এখানে ফ্লাক্স কত হবে? কেউ ডাইরেক্ট গেস করে বলতে পারবে? এটা φ1 ধরছি, φ1 হচ্ছে ফ্লাক্স থ্রু হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ারের ফ্লাক্স কত হবে এই কেসে, যদি এর সেন্টারে ই থাকে? কত হবে বিজিৎ? চিরন্তন? ফাপা ফাপা। হ্যাঁ, এটা তুমি এরকম ভেবো না যে এটার মধ্যে আইসক্রিম আছে, এর মধ্যে কোনো আইসক্রিম নেই, আইসক্রিমটা কাল্পনিক। বলো। ই কোথা থেকে আসছে? হোয়ার ইজ ই? একদম তাই, ই তো দেওয়া নেই, কিউ বাই ইপসাইলন নট এর হাফ। এখানে যদি আমি ইলেকট্রিক ফিল্ড দিতাম, তাহলে ই ইন্টু পাই আর স্কোয়ার হতো, কিন্তু এখানে তো আধান আছে। তুই আগের ক্লাসে দেখবি আমি এই দুটো নিয়ে কমপ্লিটলি আলাদা একটা ডিসকাশন করেছি। একটা যে ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, আর একটা শুধু আধান দেওয়া আছে। আধান দেওয়া থাকলে আধান দিয়ে অ্যান্সার হবে, ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকলে ইলেকট্রিক ফিল্ড দিয়ে আধান অ্যান্সার হবে। যখন আধান দেওয়া থাকবে তখন গসের সরণ করতে হবে, ইলেকট্রিক ফিল্ড যখন দেওয়া থাকবে তখন ই ডট ডিএস অর ই ডট এস দিয়ে ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো, এটাকে আমরা ক্যালকুলেট করার সময় মনে মনে একটা কাল্পনিক সিমেট্রিক এটা দিতে পারি না পারি না? বলো। যেটা দিতে পারি, এবং এটা যেহেতু সিমেট্রিক তাহলে এটা φ1 হলে এদিকেও φ1 হবে। তাহলে φ1 প্লাস φ1 সমান এর ভিতরে আধান কত? শুধু কিউ। তাহলে কিউ বাই ইপসাইলন নট, এটা কিন্তু কাল্পনিক। তাহলে আমরা এখানে বলতে পারি φ1 সমান 2φ1 সমান হচ্ছে
কিউ বাই ইপসাইলন নট, তাহলে ফাই ওয়ান সমান হচ্ছে কিউ বাই টু ইপসাইলন নট। তাহলে এইটা হচ্ছে শুধুমাত্র হেমিস্ফিয়ার দিয়ে। আর একটা কি আছে, নিচে আছে কোণ। কোণ দিয়ে আমরা ধরলাম, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই হেমিস্ফিয়ার দিয়ে বেরোলো ফাই ওয়ান। আর নিচের যে কোণ, কোণটাকে আমি একটু অন্য কালারে আঁকি তাহলে দেখতে ভালো লাগবে। নিচের যে কোণটা আছে সেই কোণটা দিয়ে হচ্ছে ধরে নাও এইটা দিক দিয়ে যে ফ্লাক্স বেরোচ্ছে সেটা ধরে নাও ফাই টু। তাহলে ফাই ওয়ান প্লাস ফাই টু, এটা এই মধ্যে যেহেতু কিউ আধান আছে তাহলে এটা সমান হবে কিউ বাই ইপসাইলন নট। দেখতে যেমনই হোক ক্লোজ সারফেস মানেই তার মধ্যে দিয়ে ফ্লাক্স সমান হচ্ছে তার অভ্যন্তরে থাকা আধান বা ইপসাইলন নট হবে যদি শূন্য মাধ্যম হয়। যদি অন্য কোনো মাধ্যম হয় তাহলে কিউ বাই ইপসাইলন হবে। এখানে আমরা ফাই ওয়ান পেয়ে গেছি। তাহলে ফাই টু সমান কত? ফাই টু সমান কিউ বাই ইপসাইলন নট মাইনাস ফাই ওয়ান সমান হচ্ছে কিউ বাই ইপসাইলন নট মাইনাস হাফ কিউ বাই ইপসাইলন নট। তাহলে হাফ বাদ চলে গেল, তাহলে হাফ কিউ বাই ইপসাইলন নট পড়ে থাকলো। এটা সমানই বলা আছে, এটা গিভেন যে ফাই টু সমান হচ্ছে কত, এন এন কিউ বাই এন কিউ বাই সিক্স ইপসাইলন নট। তাহলে এই দুটোকে কম্পেয়ার করো, তুলনা করো। তাহলে এন কিউ বাই সিক্স ইপসাইলন নট সমান হচ্ছে কিউ বাই ইপসাইলন নট ইন্টু হাফ। তাহলে কিউ বাই ইপসাইলন নট কেটে গেল, তাহলে এখানে এন সমান হচ্ছে সিক্স বাই টু সমান হচ্ছে থ্রি। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এরপর যদি আমি গুড নাইট না বলি তাহলে আমি মধ্যখানি হয়তো ঘুমিয়ে পড়বো। এবার আমাদের সিরিয়াসলি গুড নাইট। প্লিজ তোমরা প্রচুর পরিমাণে পড়ো। ফিজিক্স নিয়ে যেন পরবর্তীকালে কোনো ব্যথা বেদনা, পরীক্ষার আগে টেনশন, চাপা গ্যাস